নমস্কার মিত্রবৃন্দ, আমি দীপায়ন পাল আজাদ হিন্দ ফ্রন্টের সভাপতি হিসেবে তোমাদের প্রত্যেককে জাতীয়তাবাদী শুভেচ্ছা এবং বৈপ্লবিক অভিবাদন জ্ঞাপন করছি। আজকে একটা বিশেষ দিনে আজাদ হিন্দ ফ্রন্ট শ্রদ্ধা জ্ঞাপন করছেন ত্রয়ী মহত্তম বিপ্লবীকে। আমি ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের কথা বলছি। এবং এই তিনজনের মধ্যে ভগৎ সিং চিরস্মরণীয় আসন গ্রহণ করেছেন। ভগৎ সিং সম্পর্কে কয়েকটা কথা আজ যারা আজাদ হিন্দ ফ্রন্টের ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিও দেখছো তাদেরকে বলতে চাই। ভগৎ সিংয়ের জন্ম হয়েছে বঙ্গা গ্রামে 1907 খ্রিস্টাব্দের 28 সেপ্টেম্বর। এবং ছোটবেলা থেকেই দেখা গেছে যে তাঁর পারিপার্শ্বিক অবস্থায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে অত্যাচারটা সেই সময় দেখা যাচ্ছিল, সেই অত্যাচার, সেই নিপীড়ন, ভারতবাসীর ওপর ব্রিটিশ সাম্রাজ্যবাদের শোষণ, এই সমস্ত কিছুই ভগৎ সিংকে ছোটবেলা থেকেই এক ইস্পাত কঠিন বিপ্লবীতে রূপান্তরিত করে। ভগৎ সিং সম্বন্ধে একটা কথা বা একটা কাহিনী প্রচলিত আছে। কাহিনীটা হচ্ছে যে ভগৎ সিংয়ের বাবা একদিন বাইরে কাজ করছিলেন। বাইরে কাজ করে তিনি যখন বাড়ি ফিরছেন দেখছেন যে ভগৎ সিং একটা গাছ লাগাচ্ছেন। তো ভগৎ সিংয়ের বাবা জিজ্ঞেস করলেন যে এটা তুমি কি করছো? ভগৎ সিং বলছেন যে আমি বন্দুকটাকে মাটির নিচে পুঁতে দিয়েছি এবং তার উপর গাছ লাগাচ্ছি, যাতে এই গাছে আগামী দিনে প্রত্যেক শাখা প্রশাখায় বন্দুক ফলে। তো বাবা তখন জিজ্ঞেস করলেন কিন্তু বন্দুক দিয়ে তুমি কি করবে? ভগৎ সিং জবাব দিলেন যে ব্রিটিশদের মারবো, আবার কি করবো। তো ছোটবেলা থেকেই ভগৎ সিংয়ের মধ্যেই অনমনীয় বৈপ্লবিক চেতনা সঞ্চারিত হয়েছে এবং তিনি প্রথম দিকে অন্য সবার মতোই গান্ধীজির অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং প্রভাবিতও হয়েছে। কারণ ভগৎ সিং মনে করেছিলেন যে গান্ধীজি যদি শুধুমাত্র অহিংসার পথে দেশকে স্বাধীনতা এনে দিতে পারেন তাহলে ঠিক আছে, আমিও অংশগ্রহণ করি। কিন্তু তারপর যখন চৌরি চৌরার ঘটনাটা ঘটে এবং গান্ধীজি ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে আপোষ করেন, সেই সময় থেকেই ভগৎ সিংয়ের গান্ধীজির প্রতি সম্পূর্ণ মোহভঙ্গ হয় এবং তিনি সশস্ত্র বিপ্লবী পথে দেশকে স্বাধীন করার ব্রত গ্রহণ করেন। এই সময় ঘটে যায় আরেকটা ঘটনা। লালা রাজপথ রায়, যিনি পাঞ্জাবের অন্যতম প্রধান কংগ্রেসি নেতা ছিলেন, সেই লালা রাজপথ রায় সাইমন কমিশনের প্রতিবাদে লাহোরে মিছিল করছিলেন। সাইমন কমিশনটা কি? এটা এমন একটা কমিশন যে কমিশনে ভারতবাসীর কি শাসন পরিচালনা করা হবে সেই বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অথচ মজার ব্যাপার, সেই সাইমন কমিশনে একজনও ভারতীয়কে স্থান দেওয়া হয়নি। অর্থাৎ ব্রিটিশরা বিচার করবে যে ভারতীয়দের কিভাবে শাসন করতে হবে। সুতরাং এর প্রতিবাদে জাতীয় কংগ্রেস তাদের প্রস্তাব গ্রহণ করে এবং জাতীয় কংগ্রেসের নির্দেশ অনুসারে লাহোরে লালা রাজপথ রায় মিছিল পরিচালনা করতে থাকেন এবং পুলিশ নৃশংসভাবে সেই মিছিলের ওপর লাঠিচার্জ করে। লালা রাজপথ রায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন এবং কিছুদিনের মধ্যেই তিনি প্রয়াত হন। ভগৎ সিং লালা রাজপথ রায়ের মৃত্যুর প্রতিশোধ গ্রহণ করতে চান। এই সময় পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিলেন স্কট। ভগৎ সিং স্কটকেই হত্যা করার জন্য সচেষ্ট হয়েছিলেন, কিন্তু ভুলবশত এই যে সশস্ত্র প্রতিশোধ যখন ভগৎ সিং গ্রহণ করছেন চন্দ্রশেখর আজাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কমরেড ইন আর্মস হয়ে, কমরেড বলতে আমি কিন্তু কমিউনিস্টদের কথা বলছি না, কারণ কমিউনিস্টরা হচ্ছে একজন বিচিত্র প্রজাতি। ভারতের কমিউনিস্টরা যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের তল্পিবাহন একেবারে প্রথম থেকে শেষ অবধি করে গেছে। কমরেড মানে হচ্ছে সহযোদ্ধা, এটা কমিউনিস্টদের কেনা শব্দ নয়। তো সেই সূত্রেই আমি কমরেড শব্দটা বললাম, এর সঙ্গে কমিউনিজমের কোনো সম্পর্ক নেই। তো ভগৎ সিং এবং চন্দ্রশেখর আজাদ এই দুই পরস্পর সহযোদ্ধা মিলে স্কটকে হত্যা করার জন্য পরিকল্পনা রচনা করেন এবং যখন তারা হত্যা করছেন সেই পুলিশ অফিসারকে, ব্রিটিশ পুলিশ অফিসারকে, সেই সময় একজন ভারতীয় কনস্টেবল এসে তাদের বাধা দেন। সেই ভারতীয় কনস্টেবলও নিহত হন। এই সমস্ত মির্জাফরদের একটাই শাস্তি হতে পারে, সেটা মৃত্যু। ভগৎ সিং এবং আজাদ সেটাই তাকে দিয়েছিল। এবং তারপর দেখা যায় যে তারা ভুলবশত স্কটের বদলে জন স্যান্ডার্স নামে এক ব্রিটিশ পুলিশ অফিসারকে হত্যা করে। সুতরাং আমরা এটা মনে করতে পারি যে স্যান্ডার্সকে হত্যা করা হলেও, স্কট নিহত না হলেও, এই স্যান্ডার্সও ব্রিটিশ প্রশাসনের অঙ্গ। এই স্যান্ডার্সের মতো পুলিশ অফিসাররা
ব্রিটেন থেকে এসে ভারতবাসীর ওপর শোষণ কার্য চালাতো। সুতরাং যদিও স্কটকে হত্যা করাটা সম্ভব হয়নি, ভুলবশত স্যান্ডার্সকেই ভগৎ সিংরা হত্যা করেছিলেন, কিন্তু এই স্যান্ডার্সের হত্যাকেও আমাদের পূর্ণ সমর্থন জানাতে হবে। সুতরাং এরপরেই তো ব্রিটিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে ভগৎ সিং চন্দ্রশেখর আজাদদের ধরার জন্য। সেই সময় চন্দ্রশেখর আজাদ যে বিপ্লবী দলটি তিনি গঠন করেছিলেন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, সেই দলের পক্ষ থেকে পরিকল্পনা করা হয়। সে সময় রামপ্রসাদ বিসমিলও ছিলেন সেই দলে। রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব সবাই ছিলেন। এবং সেখানে পরিকল্পনা গৃহীত হয় যে একজন বিপ্লবী মনস্ক নারী দুর্গা ভাবি, সেই দুর্গাবতী ভাবি বা দুর্গা ভাবির বর সেজে ভগৎ সিং লাহোর থেকে বেরিয়ে আসবেন, যাতে লাহোরে পুলিশি ঘেরাওয়ের মুখে তাকে পড়তে না হয়। এবং সেই সময়ের যারা বিপ্লবী ছিলেন তারা এতটাই চরিত্র সম্পন্ন ছিলেন, এতটাই চরিত্রবান ছিলেন যে তাদের এই পরিকল্পনায় দুর্গা ভাবি কিন্তু এক বিন্দু বাধা দেয়নি, কারণ সেটা পুরোটাই ছিল একটা অভিনয়। কোনো রকম নিকা হালালার মতো ওরকম কুৎসিত প্রথা নয় সেটা। সুতরাং সেই কারণে পরিকল্পনা রচনা করা হলো এবং দুর্গা ভাবির বর সেজে ভগৎ সিং চলে গেলেন লাহোরের বাইরে। এবং তারপর তারা পরিকল্পনা করলেন আরও কোনো বৈপ্লবিক সংগ্রামের মধ্য দিয়ে যাতে দেশকে পরিচালনা করা যায়। এবং এর জন্য ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দুজনে মিলে সেই সময় ইম্পেরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা পুরনো যে গোল সংসদ ভবন, যেটা পরবর্তী সময়ে কিছুদিন আগে পর্যন্ত স্বাধীন ভারতের সংসদ হিসেবে পরিচালিত হতো, তখন ব্রিটিশ আমলে সেটা ছিল ইম্পেরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। 1931-এ সেই ইম্পেরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত বোমা এবং লিফলেট নিয়ে গেলেন এবং সেই বোমাটা ছুঁড়ে দিলেন অ্যাসেম্বলির মধ্যে এবং তারপর লিফলেট ছড়িয়ে দিলেন। বোমাটা তারা কেন মেরেছিলেন? ব্রিটিশরা প্রাণপণে প্রমাণ করার চেষ্টা করছিল যে ব্রিটিশ, অ্যাংলো ইন্ডিয়ান এবং তাদের তাঁবেদার যারা সেই সময় কেন্দ্রীয় আইনসভার সদস্য ছিলেন তাদেরকে হত্যা করার জন্যই ভগৎ সিংরা বোমা মেরেছিলেন। কিন্তু এটা নির্দ্বিধায় প্রমাণিত হয়ে যায়, যদিও বোমা মারলেও সেটাকে একেবারেই নিন্দাজনক কাণ্ড বলে মনে করার কোনো কারণ নেই, কারণ যারা আমাদের দেশ শোষণ করছে তাদের প্রত্যেককে হত্যা করার অধিকার সেই সময় ভারতবাসীর ছিল। কিন্তু তবুও ভগৎ সিংদের যেটা পরিকল্পনা ছিল সেটা কিন্তু হত্যা নয়। পরবর্তীকালে সেই বোমা পরীক্ষা করে দেখা গেছে যে সেই বোমার শুধুমাত্র আওয়াজ সৃষ্টি করারই ক্ষমতা ছিল, সেই বোমার মধ্যে কোনো মারণ ক্ষমতা ছিল না, বা সেই বোমার মধ্যে কোনো এমন বিস্ফোরক পদার্থ ছিল না যাতে কারোর প্রাণহানি ঘটতে পারে। ভগৎ সিংরা যদি চাইতেন তাহলে এমন প্রাণঘাতী বোমাও তারা নিক্ষেপ করতে পারতেন, কিন্তু তারা সেটা করেন। ভগৎ সিং লিফলেটে কি লিখেছিলেন? লিফলেটে তিনি লিখেছিলেন যে বধিরকে শোনানোর জন্য তীব্র শব্দের প্রয়োজন, সেই কারণে আমরা বোমাটা মারলাম এবং সমগ্র দেশবাসীকে জাগিয়ে তুললাম, যে যাতে তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচারকে চোখের সামনে দেখতে পারে। এই কারণেই আমরা বোমা মেরেছি এবং আমাদের গ্রেপ্তার করা। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব গ্রেপ্তার বরণ করলেন, কারণ রাজগুরু এবং সুখদেবতেও এই যে পরিকল্পনা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমাবর্ষণের, এই পরিকল্পনায় কিন্তু সুখদেব এবং রাজগুরুও ছিলেন। বটুকেশ্বর দত্ত পরবর্তীকালে কারাবাসের পর ছাড়া পেয়ে যান, কিন্তু ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে আজকের দিনে 1931 খ্রিস্টাব্দে লাহোর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয়। এবং এই সময় আরও একটা ঘটনা ঘটে, গান্ধী আরোইন চুক্তি। গান্ধীজি যেহেতু বরাবরই ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে আপোষ করতে চাইতেন যেন তেন প্রকারেণ, সেই সময় গান্ধী আরোইন চুক্তি ঘোষিত হয় এবং এই চুক্তি অনুসারে ঠিক হয় যে গান্ধীজি কংগ্রেসি আন্দোলন প্রত্যাহার করবেন এবং তার পরবর্তী পদক্ষেপ হিসেবে ব্রিটিশরা তাদের জেলে যারা যারা রাজবন্দী আছে সেই সমস্ত রাজবন্দীদের মুক্তি দেবে। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভগৎ সিং, রাজগুরু, সুখদেবকে মুক্তি দেয়নি। গান্ধীজি একবার মিনমিন করে লর্ড আরউইনকে বলেছিলেন যে ভগৎ সিংকে যদি আপনি ছেড়ে দিতে পারেন একটু দেখুন না, ঠিক এই টোনেই তিনি বলেছিলেন, তিনি দৃঢ়তার সঙ্গে বলেন এবং আরউইন গান্ধীজির সেই প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দেয়। তাহলে সেই সময় গান্ধীজি যদি এতই বড় বিপ্লবী হতেন তাহলে তার কি উচিত ছিল? সেই মুহূর্তে চুক্তি ভেঙে দেওয়াটা তার উচিত ছিল, কিন্তু গান্ধীজি চুক্তি ভেঙে দেননি। তিনি বসে বসে দেখলেন ভগৎ সিং এর মৃত্যুদণ্ড
এবং তারপর যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভগৎ সিং এর প্রতি শোক প্রস্তাব গ্রহণ করার কথা তোলা হলো, তখন এই গান্ধীজি ভগৎ সিংকে সন্ত্রাসবাদী বললেন। সুতরাং গান্ধীজি যে কত দূর পর্যন্ত একজন আপোষকামী প্রতিক্রিয়াশীল ব্যক্তি ছিলেন সেটা এই ঘটনাতেই প্রমাণিত হয়ে যায়। সুতরাং আজ সমগ্র ভারতবর্ষে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব দেবতার আসনে পূজিত হচ্ছে, আর গান্ধীজিকে দেখা হচ্ছে একজন ভীরু আপোষকামী হিসেবে। এই নতুন ভারতে গান্ধীজির মতো আপোষকামীর কোনো স্থান নেই। আর ভগৎ সিং, হ্যাঁ, তিনি ধর্মের শিখ সম্প্রদায়ভুক্ত ছিলেন এবং তিনি নাস্তিকও ছিলেন, কিন্তু আমরা যারা প্রকৃত হিন্দু বলে নিজেদের মনে করি, তারা মনে করি একমাত্র ইসলামী সন্ত্রাসবাদী আমাদের শত্রু। ইসলামী সন্ত্রাসবাদের বাইরে শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি সমস্ত ধর্মাবলম্বী মানুষই আমাদের পরম বন্ধু। সুতরাং ভগৎ সিং এর মূল পরিচয় তিনি শিখ বলে নয়, তিনি নাস্তিক বলে নয়, তিনি একজন প্রকৃত যোদ্ধা, একজন প্রকৃত বিপ্লবী। এবং সে কারণেই আজকের এই দিনটিতে তারা তিনজন শাহাদাত বরণ করেছিলেন, অর্থাৎ ভারত মাতার চরণতলে নিজেদের আত্মবিলয়ন সংগঠিত করেছিলেন। ব্রিটিশরা ভগৎ সিং, রাজগুরু, সুখদেবকে ফাঁসিতে ঝোলাতে পেরেছিল, কিন্তু তাদের আদর্শকে মুছে দিতে পারেনি। এবং ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর সশস্ত্র আন্দোলনের মধ্যে দিয়ে। সুতরাং সশস্ত্র পন্থাতেই ভারত স্বাধীন হয়েছে, এটা ঐতিহাসিক সত্য। আর এখানেই ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবরা চির বিজয়ী আসন গ্রহণ করেন। আজকে আজাদ হিন্দ ফ্রন্ট এই তিন মহাবিপ্লবীকে অন্তর্লীন শ্রদ্ধা জ্ঞাপন করছে। তোমরা প্রত্যেকে শ্রদ্ধা জ্ঞাপন করো এবং আজাদ হিন্দ ফ্রন্টের সাথে থাকো, হিন্দুত্ববাদী সুভাষবাদী সংগ্রামে ব্রতী হয়ে ওঠো। জয় হিন্দ, জয়তু সনাতন ধর্ম।